ইউ আর অনলি মাইন লেখিকা তাজনূর পর্ব ২৯। রিদম রিভলভার জুবিনের দিকে তাক করল। মারোয়ার বুক কামড়ে ধরল। রিদম বলল, তোমরা আমার না তো কারো না, একসাথে বেঁচে থাকতে না পারলে একসাথে মৃত্যু সই। বলে আর এক সেকেন্ডও দেরি না করে ধারালো বুলেট ছুড়ে দিল জুবিনের দিকে। পাশে আশ্বিন থাকায় সে গিয়ে জুবিন মারোয়াকে বুকে নিল। গুলি গিয়ে লাগলো আশ্বিনের বুকে। মারোয়া ওই শক্ত বুকটা আঁকড়ে ধরল। জুবিন তার দুই হাত দিয়ে তার পাপাকে জাপটে ধরল। আশ্বিনের মনে খুব আফসোস হলো, এই একটা জীবন কত ক্ষুদ্র। ভালোবাসার মানুষগুলোকে আঁকড়ে ধরে জীবন পাড়ি দেওয়ার জন্য এভাবেই কি তাদের শেষ এসেছে রিদমের হাতে। কিছু টের না পেতেই আশ্বিন পেছনে ফিরে দেখলো রিদমের বন্দুক খালি। রিদম ওটা ফেলে নিচে আর একটা হাতে নিয়ে এবার আশ্বিনের বুক বরাবর নিশানা লাগালো। আহাদের বুকে সারা অচেতন হয়ে পড়ে আছে দেখে সে নড়তেও পারছে না। আশ্বিনের বুকের ওপর জুবিন। রিদম গুলি চালানোর আগেই ঠাস করে গুলি চালানোর আওয়াজ হলো। সবাই বিস্মিত হলো। রিদম দেখলো তার নাভির পাশে রক্ত গড়িয়ে পড়ছে। সে অবাক হয়ে মারোয়ার দিকে তাকালো। আশ্বিনও একইভাবে মারোয়ার দিকে তাকালো। মারোয়া ফের রিদমের ডান কনুইয়ের নিচে গুলি চালালো। ছিটকে রক্ত বের হলো ওখান থেকে। রিদম ধাপ করে মাটিতে বসে পড়ল। সে এখনো অবাক চোখে তাকিয়ে আছে। আশ্বিনের চোখে গর্ব, ঠোঁটে বিশ্বজয়ের হাসি। যে মেয়ের মেরুদণ্ড রিদম ভেঙে দিয়েছিল, আশ্বিন পেরেছে ওটা শক্ত করে দাঁড় করাতে। এই মারোয়া রিদমের নয়, আশ্বিন আনোয়ারের মারোয়া। মারোয়ার চোখে ভাসতে লাগলো তার প্রথম ধর্ষণের কথা। ওই ১৫ বছর বয়সে কতটা অমানবিকভাবে অত্যাচারিত হয়েছে সে। শারীরিক যন্ত্রণা আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করেছে সে। এই পাষাণটার মন একদমও গলেনি। চাহিদা মিটিয়ে লাশের মতো পড়ে রয়েছিল মারোয়া বিছানায়। এর পরের বারও জোর করে ধর্ষণ করেছে, যার কারণে জুবিন এসেছে। কতটা দুর্বিষহ কেটেছিল। শুধু তাই নয়, বিগত ২ বছর ১৯ থেকে ২০ হলেই ওই ডান হাত মারোয়ার গায়ে হাত তুলত। কখনো কখনো ভারী জিনিস দিয়েও আঘাত করত। মারোয়া মরতে মরতে বেঁচেছে কতবার। প্রতি রাত তীব্র মাথা ব্যথায় শরীরের আঘাতে সে ঘুমাতে পারত না। শুধু তাই নয়, আশ্বিনের সাথেও বেইমানি করেছে। এখনও তার স্বামী আর বাচ্চার দিকে বন্দুক তাক করেছে। মারোয়া কিভাবে এই অমানুষটাকে ছেড়ে দিবে। গুলি করা শেষে মারোয়া হেলে পড়তেই আশ্বিন শক্ত করে তার বুকে নিয়ে নিল। আশ্বিন মারোয়ার হাত থেকে রিভলভার নিয়ে রিদমের বুক বরাবর নিশানা লাগালো। এই জানোয়ার বেঁচে থাকলে সে কখনোই বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে না। আশ্বিন ছুট করার আগেই পুলিশি সাইরেন বেজে উঠল। সুফি আনোয়ারের গার্ডরা সুফি ও রিদমের চারপাশে ঘেরাও করলো। মিনিটের মাঝেই রিদমকে নিয়ে সুফি সহ গার্ডরা চলে গেল। সুফি কেমন অদ্ভুত চোখে তাকিয়েছিল আশ্বিনের দিকে। এটা মূলত আশ্বিনের প্ল্যানের অংশ ছিল। পুলিশ এসেই আশ্বিনের সাথে হ্যান্ডশেক করলো। মারোয়া হুট করে আর্তনাদ করে উঠল। পরপর আশ্বিনের কানের কাছে বলল, তার ব্লিডিং হচ্ছে। আশ্বিনের বুক কামড়ে ধরল। তাদের বাচ্চাটা ঠিক আছে তো? গার্ড গাড়ি আনতেই আশ্বিন জুবিন সহ মারোয়াকে ধরে গাড়িতে বসালো। আরেকটা গাড়িতে আহাদ সারাকে কোলে নিয়ে বসলো। ওদের গাড়িগুলো শহরের রাস্তায় ছুটল প্রিয়তমাদের বাঁচানোর উদ্দেশ্যে। এতক্ষণ অনবরত শোরগোল, গুলির আওয়াজ চলতে থাকা এই পরিত্যক্ত গুদাম একদম নীরব, শান্ত হয়ে গেল। জীবন কত অনিশ্চিত, তাই না? আহাদ হসপিটালের রেস্টিং চেয়ারে বসে আছে। তার চোখ টকটকে লাল। জীবনে এত এত যুদ্ধ করেছে, কত শতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তবু এমন ক্লান্ত, শ্রান্ত, জর্জরিত, মর্মাহত আর লাগেনি। হসপিটালের বেডে একদম নিথর শান্ত হয়ে পড়ে আছে তার পুতুল বউটা। মাথার জখমটা বেশি। সকালে গোসল করতে যেয়ে আহাদের সাথে কত শত দুষ্টুমি করেছে। আহাদের চোখ জ্বালা করছে, কান্নারা বেরিয়ে আসতে চাইছে। এই এক জীবনে আপন বলতে শুধু এই মেয়েটাই তো আছে। আশ্বিন এক মনে মারোয়ার কেবিনের দিকে তাকিয়ে আছে। কোলের মেয়েটা ঘুম। এত কিছুর পরও মেয়েটা একটু কান্না বা শব্দও করেনি। মেয়েটা বোধহয় মারোয়ার মতো হয়েছে। আচ্ছা, মারোয়ার পেটে যে আছে সে কার মতো হবে? সে সুস্থ আছে তো? আশ্বিন ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তার বলল, মারোয়ার পেটে কোনো বাচ্চা নেই, তবে ওটা স্টোমাক ইনফেকশন ছিল। দীর্ঘদিন ঠিকমতো না খাওয়ার কারণে আর অতিরিক্ত স্ট্রেসের কারণে, আর এখন মেনস্ট্রুয়ালের ইমব্যালেন্সের আর ভয়ের কারণে ব্লিডিং হয়েছে, তাও অল্প। আশ্বিন ধাক্কা খেলো, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তাদের বাচ্চা পৃথিবীতে আসেনি, কিটে ভুল উঠেছে। তার আর মারোয়ার এত উচ্ছ্বাস আর জল্পনা সব এমনেই। মারোয়া তো খুব আশা করেছিল। প্রথম প্রেগনেন্সি আতঙ্কের হলেও দ্বিতীয়টাতে তার খুশির শেষ নেই।
এখন মেয়েটা ঠিক থাকতে পারবে তো? এত এত দুঃসংবাদ নিতে পারবে তো? আশ্বিনের আজ কেমন লাগছে? পৃথিবীটা ভারী লাগছে খুব। কোলে থাকা জুবিনের দিকে তাকালো, চোখ থেকে এক ফোঁটা পানি বের হলো। চুমুতে চুমুতে ভরিয়ে দিল জুবিনের ছোট্ট মুখটা। ডাক্তার বলেছে মারোয়ার সেন্স এসেছে, আশ্বিনকে দেখতে চাই। মেইড সুজাইন এসেছিল, সে জুবিনকে তার কোলে দিয়ে নিজেকে প্রস্তুত করে মারোয়ার কেবিনে গেল। মাফিয়া বস তার বইয়ের জন্য ভিভিআইপি কেবিন নিয়েছে। মারোয়া তাকে দেখা মাত্র বলল, আপনি ঠিক আছেন? আরিয়ানা ঠিক আছে? আশ্বিন মাথা দোলালো। মারোয়া ফের বলল, আর আমাদের বাচ্চা, ও ঠিক আছে? আশ্বিনের বুকটা ভার ভার লাগলো। সে এগিয়ে গিয়ে মারোয়ার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। মারোয়া বুক কামড়ে ধরল, ভাঙা গলায় বলল, ও কি ঠিক নেই নাকি পৃথিবী থেকে নেই? আশ্বিন শক্ত করে জড়িয়ে ধরল বউকে, বলল, শান্ত হও। মারোয়া একদম শান্ত হয় না, সে অনবরত প্রশ্ন করতে লাগলো, বলুন না ওর কি হয়েছে, ও ঠিক আছে তো? আমাদের বাচ্চাটা। আশ্বিন কণ্ঠ একটু শক্ত করে বলল, যার কোনো অস্তিত্বই পৃথিবীতে নেই, তার ক্ষতি কিভাবে হবে মারোয়া? মারোয়ার চোখ বড় বড় করে তাকালো, তার চোখের পাপড়ি জড়ো হয়ে আছে কান্নার জন্য। চোখ নাক ঠোঁট সব লাল টকটকে হয়ে আছে। কতটা মোহনীয় লাগছে আশ্বিনের বউটাকে। আশ্বিন বলল, ও তো পৃথিবীতে আসেইনি, কিটে ভুল এসেছিল, আর ওটা তোমার স্টোমাক প্রবলেম ছিল। মারোয়া এবার ফুঁপিয়ে উঠল। আশ্বিন বলল, শক্ত হও মারোয়া, এত স্ট্রেস তোমার জন্য ভালো নয়। ভালোই হয়েছে ও এখনো আসেনি, আমরা আস্তে ধীরে পরে ওর কথা ভাববো। আগে তুমি সুস্থ হও, আমাদের আরিয়ানা আছে তো? মারোয়া অবাক চোখে তাকিয়ে বলল, আপনি ওকে শুরু থেকে চাননি তাই না? শুধু আমি একাই খুশি হয়েছিলাম। আসলেই তো ভালো হয়েছে ও আসেনি। বলেই মাথা নিচু করে ঝরঝর করে কেঁদে দিল। আশ্বিন ফের ওকে বুকে নিল, বলল, আমাদের দুজনের ভালোবাসায় ও পৃথিবীতে আসবে, আর আমি কেন চাইবো না বলো? এই পৃথিবী আমার কাছে শান্তির কারণ। আমার জীবনে তুমি আছো বলেই তোমার থেকে পাওয়া প্রত্যেক সুখ দুঃখ স্পর্শ ভালোবাসা আমার কাছে জীবনের দামি পুরস্কার স্বরূপ। মারও ওভাবেই শক্ত হয়ে পড়ে রইল, আর একটা শব্দও করল না। সে কি আশ্বিনের উপর অভিমান করেছে নাকি রাগ? তবে এখন আশ্বিন আর কোনো চাপ দিতে রাজি নয়, কারণ মায়ের মন তো সন্তানের জন্য পূর্বেই আর ঠিক ভালো বোঝার মতো অবস্থায় মারোয়া নেই। ওর মানসিক অবস্থা ঠিক নেই। আহাদ সারার কেবিনে এসে তার হাত ধরে বসে আছে। ছোট্ট মাথায় কত বড় ব্যান্ডেজ। ইস, ব্যথা যদি ট্রান্সফার করা যেত, তবে সে পুতুল বইয়ের সব ব্যথা নিজের কাছে নিয়ে নিত। আশ্বিন একবার সারার কেবিনে এসে ওকে দেখে গেছে। সেডেটিভের কারণে মারোয়া দ্রুত ঘুমিয়ে গেছে। আশ্বিন জুবিনকে কোলে নিল। আবার মেড সুজেইন বাসায় নিতে চেয়েছিল, তবে আশ্বিন এবার আর রিস্ক নেয়নি। নিজের কাছে রেখেছে বাচ্চাটাকে। যে যাই বলুক সে এটাই বাচ্চাকে নিজের অংশ মনে করে। এমন সময় আশ্বিনের মেসেঞ্জারে কল এলো। সে রিসিভ করতে ওপাশ থেকে বলল, সময় কম তাই শর্টে বলছি, তোমার কি এখনো মনে হয় তোমার উপর দেশে ফেরার পর থেকেই যত অ্যাটাক হয়েছিল সব রিদম এরপর সুফির করা? আজকেরটাও? এত অন্ধ নও তুমি, আসল শত্রুকে খোঁজো, তাকে হয়তো তুমি জানো। তোমার সাথে বরাবরের মতোই সে। টুট। কল কেটে গেল। আশ্বিন অবাক চোখে তাকালো। রেস্ট্রিক্টেড আইডি, কোনো তথ্য নেই। গলাটা বেশ চেনা লাগলো। কে সে? সুফি আনোয়ার নয় তো? তবে কি বলল আসল শত্রু? তারও বেশ কয়েকবার সন্দেহ হয়েছিল, খটকা লেগেছিল। হৃদমের দোষ সম্বন্ধে সে জানে, এমনকি বালিতে হোটেলের ভেতর বাইরে অনেক কিছুই তার চোখে পড়েছিল। কে সে আসল শত্রু? পুরো গ্রিস শহরে এই মাফিয়া ওয়ার্ল্ডে কার এত বড় কলিজা যে আশ্বিন আনোয়ারের বিরুদ্ধে যাবে? তবে এই আশ্বিন একটাকেও হালকাভাবে নিবে না। এখন তার প্রশ্ন তার পরিবার আর তার রাজত্বের। বউটাকে নিয়েও আর চিন্তা নেই। রিদমকে গুলি করে দেখিয়ে দিয়েছে সেই মাফিয়া বসের যোগ্য ওয়াইফ, এ গ্যাংস্টার ওয়াইফ, এ পারফেক্ট মাফিয়াস ওয়াইফ। অনেক ছাড় দিয়ে এসেছে আশ্বিন, আর নয়, এবার খেলা হবে।